চট্টগ্রামে শেখ হাসিনা ও নওফেল সহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা, ৩ দিনের রিমান্ডে লতিফ, কারাগারে রমেশ চন্দ্র সেন। অন্তর্বর্তী সরকারের মূল কাজ নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, গণমাধ্যম ও অর্থনীতি সংস্কার, সাউথ গ্লোবাল সামিটে ডক্টর ইউনূস। আন্দোলনে আহতদের চিকিৎসা খরচ বহন করবে রাষ্ট্র, জানালেন সমন্বয়করা। ৯০ দিনের মধ্যে সমস্যার সমাধানের অঙ্গীকার। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। এবার চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এছাড়া ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী হত্যার অভিযোগে এই মামলা করা হয়। একেএম নাজিমকে সঙ্গে নিয়ে আপন অপুর প্রতিবেদন। গেল 18 জুলাই বিকেলে চট্টগ্রামে শাটডাউন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অবস্থান কর্মসূচিতে হামলা ও গুলি চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। গুলিবিদ্ধ হয় এইচএসসি পরীক্ষার্থী তানভীর সহ অনেকে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তানভীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে চান্দগাঁও থানায়। শনিবার দুপুরে মামলাটি করেন নিহতের চাচা মোহাম্মদ পারভেজ। আসামি করা হয় ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরার, শৈবাল দাস সুমন ও নুরুল আজিম রনিকেও। অজ্ঞাত আরও ৪০-৫০ জন। এজাহারে উল্লেখ করা হয়, শেখ হাসিনা ও নওফেলের নির্দেশেই পরিকল্পিতভাবে ঘটানো হয় হত্যাকাণ্ড। ওই দিনের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয়চন্দ্র তরুয়া ও পথচারী সাইমনও। এ নিয়ে শনিবার দুপুর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ৬টি মামলা হয়েছে। এর মধ্যে 5টি খুন ও 1টি অপহরণ মামলা। তবে তানভীর হত্যা মামলাটি চট্টগ্রামে তার বিরুদ্ধে করা প্রথম মামলা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম বন্দর এলাকার সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার সকালে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে বিচারক জুয়েলদের আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে সহিংসতার মামলায় লতিফকে বায়াজিদ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে বলা হয়, গেল 4 অগাস্ট চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর তার নেতৃত্বে হামলা ও গুলি ছোড়া হয়। বিজ্ঞ আদালত রিমান্ড আমাদের বিস্তারিত আলোচনার পরে রিমান্ড মঞ্জুর করছেন 3 দিন, এবং সেখানে সুনির্দিষ্ট করে বলা হয়েছে, অর্থাৎ যদি মহামান্য হাইকোর্টের রিমান্ড বিষয়ক যদি কোনো রুলিং আছে, সেই রুলিংয়ের যদি কোনো নীতি অমান্য করে এবং তাকে রিমান্ডে নেওয়ার আগে মেডিকেল চেকআপ এবং রিমান্ডের পরে মেডিকেল চেকআপ দুটোটার এভিডেন্স দেওয়ার পরে যদি কোনো ধরনের যদি রিমান্ডে তাকে টর্চার করা হয়, কোনো ধরনের তাকে যদি আঘাত করা হয়, এরকম যদি প্রমাণিত হয়, সেই আইনের বিরুদ্ধে কী করা হবে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। আমার আদালত সেটা সুনির্দিষ্ট করে বলে দিয়েছেন। সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে তাকে তোলা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। বিচারক রাজীব কুমার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে শুক্রবার রাত 10:30টার দিকে সদর উপজেলার রুহিয়া এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি সেখানেই ছিলেন। রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের উপদেষ্টা পদে আছেন। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, গণমাধ্যম ও অর্থনীতি সংস্কারই সরকারের প্রধান কাজ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ভার্চুয়ালি গ্লোবাল সাউথ সামিটে অংশ নিয়ে দক্ষিণ এশিয়ার নেতাদের উদ্দেশ্যে এই কথা বলেন তিনি। জানান, বিপ্লবী ছাত্রদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রূপ দিতে নাগরিক সমাজ, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সাথে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলছে থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট। শনিবার সকালে এতে ভার্চুয়ালি যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, গণমাধ্যম ও অর্থনীতির সংস্কার করাই সরকারের মূল কাজ বলে জানান প্রধান উপদেষ্টা।
আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা। এছাড়া আমরা ছাত্র জনতার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সাথে সংলাপ করে যাচ্ছি। দক্ষিণ এশিয়ার নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, 1952 সালে ভাষা আন্দোলনে যেমন ছাত্ররা প্রাণ দিয়েছিল, 7 দশক পরেও ছাত্রদের নেতৃত্বে দ্বিতীয় বিপ্লব গণতন্ত্র, মানবাধিকার ও সমতার জন্য বিশ্বের যুবকদের অনুপ্রাণিত করেছে। 1952 সালে ভাষা আন্দোলনে যেমন ছাত্ররা প্রাণ দিয়েছিল, 7 দশক পরেও ছাত্রদের নেতৃত্বে দ্বিতীয় বিপ্লব গণতন্ত্র, মানবাধিকার ও সমতার জন্য বিশ্বের যুবকদের অনুপ্রাণিত করেছে। তরুণদের ছোঁয়ায় ঢাকা বিশ্বের গ্রাফিতির রাজধানীতে পরিণত হয়েছে উল্লেখ করে কনফারেন্সে অংশগ্রহণকারী সরকার প্রধানদের বাংলাদেশে আসার আহ্বানও জানান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের সবাইকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। এসে দেখে যান, তরুণদের ছোঁয়ায় ঢাকা বিশ্বের গ্রাফিতির রাজধানীতে পরিণত হয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। ভারতকে প্রভু হওয়ার চেয়ে এদেশের জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করার আহ্বানও জানান তিনি। বিএনপি যে আন্দোলনের শুরু করেছিল ছাত্র সমাজের হাত ধরে, তা সফল হয়েছে বলেও দাবি তার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ছাত্র জনতার ওপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আলোচনায় অংশ নিয়ে নেতারা দাবি করেন, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয়, ওরা অস্থিতিশীল করবে এই দেশকে। যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় ফাঁসি দেবে। দেশের গুরুত্বপূর্ণ জায়গায় এখনো দালালরা বসে আছে দাবি করে নেতারা বলেন, ঢেলে সাজাতে হবে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশকে। এখনো এই দালালরা আছে, ওই সাংবাদিক বলেন, ব্যবসা বলেন, বিভিন্ন জায়গা বলেন, হয়তো লোকজন কিছু পাল্টাইছে, কিন্তু তারা কিন্তু আছে। কাজে তাদেরকে পুনরায় পুরা না পাল্টাইতে পারলে দেশ স্বাধীন হবে না। এখনো পুলিশে যারা জয়েন করে নাই, আজকের মধ্যে তাদের চাকরি বাতিল করে এই ছাত্রছাত্রীদেরকে নতুন চাকরি দেয়। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পাওয়া মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশের ওপর ভারতের প্রভুত্বের চেষ্টারও সমালোচনা করেন তিনি। ভারত সম্পর্কে বলতে চাই, আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ। লড়াই করেছেন, আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন, কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এহেন অন্যায় অবিচার নাই, কত মায়ের মুখ খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করবো, তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। এই আন্দোলন শুরু করেছে বিএনপি, জীবন দিয়েছে বিএনপি, কিন্তু একে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে সফল করেছে এই লড়াকু ছাত্র সমাজ, পেশাজীবী, তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা জানাই। এদিকে রাজধানীর ডিআরইউতে আলাদা এক সভায় ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পাওয়া আরেক নেতা ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আপনাদের সজাগ থাকতে হবে, এইরকম সুযোগ সন্ধানী স্বার্থান্বেষীরা যাতে কোনো অবস্থাতেই জাতীয়তাবাদী শক্তির গায়ে কালিমা লেপন করার কোনো সুযোগ না পায়। অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখলেও দ্রুত নির্বাচনের ব্যবস্থার দাবিও জানান ডাক্তার জাহিদ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
শেখ হাসিনাকে দ্রুত ভারত থেকে দেশে এনে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে বিচারের দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ও সাবেক যোগাযোগ মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। শনিবার সকালে এলডিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। বলেন, শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা যারা গণহত্যার সাথে জড়িত তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। ভারত সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার করছে জানিয়ে কর্নেল অলি বলেন, তাদের এমন কিছু করা উচিত হবে না যা সমস্যা তৈরি করতে পারে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধের দাবিও জানান তিনি। গণতন্ত্র হত্যাকারী গোম ও আয়নাগরের কারিগর শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিলে স্বাভাবিকভাবে তাদের সাথে সম্পর্কের চির ধরবে, এটাই বাস্তব। তাকে যথাশীঘ্র ভারত থেকে এনে গণহত্যা, দুর্নীতি এবং দেশের সম্পদ লুণ্ঠন, বিডিআর হত্যা, হেফাজত ইসলামের হত্যাকাণ্ডের দায়ে বিচারের সম্মুখীন করতে হবে। 90 দিনের মধ্যে দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে জনমুখী করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবির প্রতি আস্থা রেখে নির্ধারিত সময়ের মধ্যেই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। বিকেলে কুর্মিটোলা হাসপাতালে আহতদের দেখে ফেরার পথে এসব কথা জানান তারা। এর আগে সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে যান সমন্বয়করা। মাইনুদ্দিন আরিফ ও আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাফিয়া ফারজানা। 90 দিনের মধ্যে দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে জনমুখী করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে কুর্মিটোলা হাসপাতালে আহতদের পরিদর্শন শেষে তারা এই দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনে হতাহতদের যেসব হাসপাতাল চিকিৎসা দেওয়ার নামে নৈরাজ্য লুটপাট করেছে সেসব ফেরত দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি বা চাওয়া, সেখান থেকে যেন যতটুকু রোগী সেখানে থাকা সম্ভব ওইটুকু রেখে বাকিদের প্রপার ট্রিটমেন্টের জন্য প্রাইভেট হসপিটালগুলোতে রাষ্ট্রীয় খরচে পাঠানো হয়। স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে তাহলে 90 দিনের মধ্যে এই স্বাস্থ্য খাতকে ওনারা জনমুখী স্বাস্থ্য খাত হিসেবে আমাদেরকে উপহার দিতে পারবেন। এ সময় ছাত্রদের দাবির প্রতি আস্থা রেখে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাস্থ্য খাতের সমস্যার সমাধান করার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আপনাদের পরীক্ষা নিরীক্ষা করতে যদি তারা নিগ্রহের শিকার হয়, ব্লাড ব্যাংকে যদি নিগ্রহের শিকার হয়, তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের উপরে কোনোভাবে ছেড়ে দিবে না। সুতরাং আপনারা আপনাদের অবস্থান থেকে প্রত্যেক পরিচালক স্ব অবস্থানে তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন। এদিকে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক হয়। এ সময় সমন্বয়করা জানান, আহতদের সুচিকিৎসায় দেশের সব সরকারি হাসপাতালে আলাদা স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত সরকারি হসপিটাল রয়েছে শুধুমাত্র এই গণ-অভ্যুত্থানে আহতদের জন্য বিশেষভাবে স্পেশালাইজড ডেডিকেটেড একটা ইউনিট করে দেওয়া হবে এবং এই ডেডিকেটেড ইউনিটে শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চিকিৎসা থাকবে। পরে শনিবার দুপুরে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ঢাকা মেডিকেল কলেজ সর্বোচ্চ সার্ভিস দিচ্ছে, কিন্তু সেখানেও একটু যে কম আছে সেটার জন্য ওরা চেষ্টা করছে যে যেমন বার্ন ইউনিটের সাথে মানে মিলে যদি ক্যাজুয়ালিটিকে মেলানো যায় তাহলে কিন্তু তারা অনেক কিছু করতে পারবে। আহত ছাত্র জনতাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানান ঢাকা মেডিকেলের পরিচালক। ছাত্র এবং অন্যান্য পেশার যারাই আছে সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা সেজেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। শনিবার দুপুরে আন্দোলনে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান। এর আগে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে, নানানভাবে হয়েছে, সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে।
সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের 4 উপদেষ্টা। শনিবার বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তারা। এরপর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান 4 উপদেষ্টা। এ সময় তারা শহীদদের আত্মার শান্তি কামনায় কিছু সময় নীরবতা পালন করেন। এরপরে উপদেষ্টারা সাভার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে 4টি গাছের চারা রোপণ করেন তারা। সরকারের যে প্রশাসন যন্ত্র আছে এটাকে গতিশীল করা, এটা যাতে জনগণের সেবা দিতে পারে, কল্যাণ করতে পারে, সেই জন্য চেষ্টা করা। এবার যে ছাত্র আন্দোলন এটা সবকিছুকে ছাড়িয়ে গেছে এবং সেই জন্য আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণের বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। চালু হওয়ার কথা থাকলেও এখনো বন্ধ মেট্রো রেল। বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য নেই মেট্রো কর্তৃপক্ষের। যাত্রীরা বলছে এক এক সময় এক এক রকম বক্তব্য তাদের গাফিলতির প্রমাণ। এম এ আজিমের রিপোর্ট। এমআরটি 6 লাইনে আবারও শনিবার থেকে চলার কথা মেট্রো রেল। তবে সকাল থেকে দেখা মেলেনি কোনো রেলের। বন্ধ রয়েছে স্টেশনগুলো। যাত্রীরা বলছে হামলাকারীরা শিক্ষার্থী ছিল না, কোনো মহলের স্বার্থ হাসিলের চেষ্টা ভোগান্তিতে ফেলছে তাদের। যানজটে অনেক ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের জন্য। তো সেই ক্ষেত্রে আসলে মেট্রোটা খুব দ্রুত আসলে চালু করা উচিত। সবারই প্রয়োজন, যে খেটে খাওয়া মানুষ তারও প্রয়োজন, যে অফিসিয়াল তারও প্রয়োজন। এটি প্রশ্নই ওঠে না ভাই, আমাদের দেশে এরকম একটা জিনিস ধ্বংস করছে ভাই, এটি বিশ্বাস করেন ওই দিনকেই আমার কান্দন হয়েছে দেখা। তবে একবার 1 বছর, আরেকবার 3 মাস, আবার 7 দিন পর চালুর ঘোষণা দিয়েও কার্যক্রম বন্ধ রাখা রহস্যময় বলেও দাবি তাদের। কারণ আপনি যদি একটা কথাকে 3 দিক থেকে ঘুরান, তাহলে আপনি অবশ্যই সন্দেহজনক কথাগুলো, এই সন্দেহজনক কথার কারণে মানুষ তাদেরকে সন্দেহ করে। মেট্রো রেলের কর্তৃপক্ষ তারা বলল যে আজকে শনিবার থেকে চালু হওয়ার কথা, কিন্তু এখনও যেহেতু চালু হচ্ছে না, স্বাভাবিকভাবে আমাদের কাছে সন্দেহজনক লাগতেছে যে কেন চালু হচ্ছে না। বিষয়টি নিয়ে জানতে মেট্রো রেল ভবনে গিয়েও মেলেনি কোনো বক্তব্য। দীর্ঘ অপেক্ষার পরও কথা বলেনি কেউ। ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শনে আসা এক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি এড়িয়ে যান কৌশলে। আমি জাস্ট দেখলাম, আর কিছুই বলতে পারছি না। আমরা যত সম্ভব সরকার সেটা করবে। অবশ্য একটি সূত্র জানিয়েছে কর্মচারীদের ধর্মঘট চলায় বন্ধ মেট্রো রেল। তবে ডিএমটিটিসিএল একটি বিবৃতি দিয়ে দায় এড়িয়েছে, যদিও সেখানে স্পষ্ট করা হয়নি কেন চলবে না মেট্রো। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় রেলে বেড়েছে যাত্রী। তবে দূরপাল্লার বাসে এখনও আশানুরূপ যাত্রী না পাওয়ার কথা জানান কাউন্টার কর্মীরা। যাত্রীরা জানান আতঙ্ক কমে আসায় সড়ক পথে নির্ভয়ে যাতায়াত করছেন তারা। শিউলি রায়ের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে 5ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। প্রায় মাস জুড়ে অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হতে থাকে সড়ক ও রেল যোগাযোগ। শনিবার কমলাপুর রেল স্টেশন ঘুরে দেখা যায় চিরচেনা রূপে ফিরেছে স্টেশনটি। বাড়ছে যাত্রী সমাগম। টিকিট কালোবাজারি না থাকায় কোনো ভোগান্তি ছাড়াই টিকিট পান বিভিন্ন রুটের যাত্রীরা। প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যের অন্তর্নগর ও লোকাল ট্রেন। রেল চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি যাত্রীদের কণ্ঠে। কোনো রকম হয়রানি হতে হয় না, আমি আসার সঙ্গে সঙ্গে টিকিট পাইছি। আজকে যে ট্রেনে আমি জার্নি করতেছি, ট্রেন টাইম টু টাইম আসছে। এর তুলনায় বর্তমানের পরিস্থিতি খুব ভালো। যাত্রী সাধারণের চাপ ব্যাপকভাবে রক্ষা করা যাচ্ছে, আর আমাদের শতভাগ টিকিটই বিক্রি হচ্ছে। তো আশা করছি আগামী 2-1 দিনের মধ্যে আমাদের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। তবে বিপরীত চিত্র সড়কের পথে। সায়দাবাদের বাস স্ট্যান্ডে গিয়ে মিলে এর সত্যতা। দূরপাল্লার বাসে কয়েকদিনের তুলনায় যাত্রী কিছুটা বাড়লেও আশানুরূপ নয় বলছেন বাস শ্রমিকরা। আগের তুলনায় এখন যাত্রী তো বেশি যাইতেছে, ভালো যাচ্ছে, আর আগে তো অনেক লস হয়েছে, এখন পোষাইতেছে। যাত্রী মোটামুটি 3-4 দিন বন্ধের কারণে ভালো পাচ্ছি। যাত্রীর চাপ মোটামুটি বেড়েছে, তবে স্বাভাবিক আর একটু স্বাভাবিক হলে আরো যাত্রীর চাপ বাড়বে আমরা আশা করি। আতঙ্ক কাটায় সড়ক পথে নির্বিঘ্নে যাত্রার কথা জানান যাত্রীরা। দূরপাল্লার বাসগুলো এখন স্বাভাবিকভাবে যাচ্ছে। আমাদের ভিতরে আতঙ্কটা কাজ করছিল, এখন যেহেতু সবকিছু স্বাভাবিক হচ্ছে, ধীরে ধীরে আমাদের মধ্যেও স্বস্তি চলে আসছে। সড়ক, রেল ও নৌপথে যাত্রা স্বাভাবিক হবে আশা সাধারণের। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।
2009 সালে পিলখানায় পরিকল্পিতভাবে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয় বলে দাবি করেছেন তাদের স্বজনরা। পরিবারগুলোর অভিযোগ, একটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে সেনা অফিসারদের হত্যা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনও অনেক তথ্য প্রকাশ হয়নি জানিয়ে স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবিও জানান তারা। বিস্তারিত মাইনুদ্দিন আরিফের প্রতিবেদনে। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর ঢাকার পিলখানায় ঘটেছিল দেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তাকে। একক কোনো ঘটনায় এত বড় হত্যাকাণ্ড এর আগে বিশ্বের কোথাও ঘটেনি। তবে সেই ঘটনার তেমন কোনো তথ্যই প্রকাশ পায়নি। উল্টো পরিবারের সদস্যরা ছিলেন আতঙ্কে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর হত্যার বিচার চাইতে জনসম্মুখে এসেছেন পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে মোয়াখালীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। এটা একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, যখন রিপোর্টস আসবে ইনশাআল্লাহ আস্তে আস্তে ইটস অ্যান ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। আমার বাবা মারা গেছেন, আমার বাবা হি হ্যাজ পাসড অ্যাওয়ে, হি ইজ ডেড, হি ইজ ডিজিজড। নো, he was killed, he was assassinated. আমার বাবাকে তার এই বাহিনীর এই যারা বিপদগামী ছিল সবাই ছিল না, হয়তো হাতে গোনা কয়েকজন ছিল। ওই সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পেটের মধ্যে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে। বিডিআরের সাবেক মহাপরিচালক জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন বলেন, পিলখানায় 57 সেনা ও 17 জন সাধারণ নাগরিক হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মেয়র ফজলেনুর তাপস এবং শেখ সেলিম সহ আরও অনেকেই সরাসরি জড়িত। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, বলে দিলাম এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা আর চাই না। সেনাবাহিনীকে মেধাশূন্য করতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে সেনা অফিসারদের হত্যা করা হয় বলে অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। ইন্ডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় এই ঘটনা ঘটানো হচ্ছে। শেখ হাসিনা তখনও চেষ্টা করেছে এই দেশপ্রেমিক সৈনিকদের অফিসারদের নাম হাঁটতে পারলে আমি থাকতে পারবো না। পিলখানা হত্যাকাণ্ডের অনেক তথ্য এখনো প্রকাশ হয়নি। এ নিয়ে আরো স্বচ্ছ সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতদের পরিবার। শহীদ পরিবারের ভাবিদের তরফ থেকেই আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে বলতে চাই যে আমাদের সবার আগে দাবি হচ্ছে যে এটা একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার হবে। কারণ যে বিচারটা হয়েছে ওটাতে অনেক লুকোচুরি একটা ভাব ছিল। আমরা কিন্তু জানি নাই, কারণ আমরা জানি নাই, এটা আমরা জানতে চাই। এটা আমাদের দাবি, আমাদের সন্তানদেরও দাবি। এ সময় 7টি দাবিও তুলে ধরে শহীদ সেনা সদস্যের পরিবার। বিচারের আলোকে আমরা শহীদ পরিবার বর্গ মনে করি যে হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক 3 জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে, অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।